আসসালামু আলাইকুম। রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বৃষ্টি কমে আসায় ফেনীসহ 11 জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে হঠাৎই পানি বেড়েছে নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরে। দুর্গত এলাকায় চরম সংকট দেখা দিয়েছে পানি ও শুকনো খাবারের। বন্যায় ভেঙে পড়েছে গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা। বানভাসীদের দুর্ভোগ লাঘবে কাজ করছে সেনা, নৌবাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। ফেনীর বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে পানি কমলেও সেটি বোঝা যাচ্ছে না। চারদিক থই থই পানি। বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বেশিরভাগ এলাকায় এখনও বুক সমান পানি। এমন বন্যা কখনো দেখেনি জেলার মানুষ। ফুলগাজী, পরশুরাম ও ফেনী সদরে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে ছাগলনইয়া, সোনাগাজী, দাগনভূঞা উপজেলায় বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ফেনী জেলা প্রশাসক জানান, 6টি উপজেলায় 8 লাখ মানুষ বন্যা আক্রান্ত। পানির কারণে বাচ্চার অসুস্থ হয়ে গেছে। পানি এতটুকু বুক সমান পানি। 4 দিন আসি, 3 তালা বাসা কেনার ভিতরে আসি, ওইখান থেকে বাড়িতে এখনো যেতে পারছি না। অতিরিক্ত বৃষ্টির কারণে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সড়কগুলো পানির নিচে তলিয়ে থাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। মোবাইল ফোনের টাওয়ারগুলো প্রায় অকেজো। দুর্গত এলাকায় খাদ্য সহায়তা দিচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। উজানে ভারতের অংশে গত 3 দিন বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারে মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানি কমতে শুরু করেছে। নিচু এলাকা থেকে পানি কমতে শুরু করায় অনেকে নিজ বসতঘরে ফিরতে শুরু করেছে। এদিকে নতুন করে বন্যা কবলিত হচ্ছে চাঁদপুর জেলা। প্রতিদিন তলিয়ে যাচ্ছে শাহরাস্তি উপজেলার বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি অবনতির আশঙ্কায় অনেকে আশ্রয়কেন্দ্রে চলে যাচ্ছেন। এছাড়া টানা বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারে ক্ষতিগ্রস্ত প্রায় 10 লাখ পরিবার। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। অথই পানিতে অবর্ণনীয় দুর্ভোগে নোয়াখালী, ফেনী এলাকার লাখো মানুষ। পানির উচ্চতা এতটাই বেশি যে পায়ের নিচে মাটির স্পর্শ পাওয়া যায় না। তার উপর থেমে থেমে বৃষ্টি। নিজের ঘরবাড়ি ছেড়ে একটু নিরাপদ আশ্রয়ের সন্ধানে ভুক্তভোগী মানুষ, কিন্তু সেখানেও খাদ্য, সুপেয় পানির চরম সংকট। সড়ক, মহাসড়কের পাশে, থানার সদর কিংবা বাজার এলাকায় সহায়তা পৌঁছালেও দুর্গম এলাকায় মানুষ আছেন ভয়াবহ ঝুঁকিতে। নোয়াখালী এলাকার বানভাসী মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরেছেন নিয়ামুল আজিজ সাদেক, ক্যামেরায় আনোয়ার হোসেন মিলন। চোখের সামনে পানির নিচে তলিয়ে আছে খেলার মাঠটি। রেলিংয়ের ফাঁক গলে এই দৃশ্যটাই হয়তো সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে 5 বছরের আহনাফকে। পানিবন্দী জীবনে শিশুদের দুরন্তপনা থেমে আছে 4 দেয়ালের মধ্যে। অসংখ্য বইও আছে পাঠশালায়, কিন্তু দুর্যোগের কারণে পাঠের পরিবর্তে সহযোগী হওয়াতে বেশি মনোযোগ সব মানুষের। আমরা অনেক জায়গায় খেলতাম, স্কুলে যেতাম, আর পারি না, পানির কারণে পারি না। আমরা আগে অনেক জায়গায় যাইতাম, স্কুলে আইতাম, কিন্তু এখন পানির কারণে সেটা করতে পারি না। খাবার পানির সংকট নিয়ে নারী পুরুষ ছোটেন শহরে, তবে প্রচুর শুকনো খাবার, রান্না করা খাবার পাচ্ছেন পাশের আশ্রয়কেন্দ্রের মানুষ। পানিতে দূরে দূরে এখন আইছি, সুবি সুবি আইছি, কিছু আনতে পারি না। বাবা একখানে তো কিনে খালি হিন্দার কাপড় দূরে পানিতে আইছি। আর কখনো আমার এই জন্মের পর থেকে আমি আর কখনো দেখিনি কোনো পানি নেই, কোনো শুকনা খাবারও নাই, কোনো বীজে খাবারও নাই। এর বিপরীত চিত্র দুর্গম এলাকার। ফেনীর লালপুরের প্রত্যন্ত গ্রাম কাতালিয়ার দোতলার ওপরে প্রতিটি ঘরেই শতাধিক মানুষ। 1 বছরের শিশু থেকে বৃদ্ধ সবাই এখন জীবন বাঁচানোর তাগিদে হন্যে হয়ে খাবার খুঁজছেন আশ্রয়কেন্দ্রে। দুধ কিছু পাওয়া যায় না, খানা পাওয়া যায় না। টানা বৃষ্টিতে নিরুপায় অসহায় মানুষের আরতি খাবার আর বিশুদ্ধ খাবার পানির। পানিটা নিয়ে খাওয়া দাওয়ার সমস্যা, পানিটা নিয়ে আনতে পারি না, দেন না ভিজি পানি আনি। স্মরণকালের বড় এই বন্যায় নোয়াখালীর প্রায় প্রতিটি ঘরই ডুবে গেছে। প্রত্যন্ত এলাকার মানুষগুলো আশ্রয় নিয়েছে উঁচু জায়গায়। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যে কারণে অসংখ্য পরিবার এসে আশ্রয় নিতে পারছেন। তাদের জন্য কিছু শুকনো খাবার এবং রান্না করা খাবারও জুটছে, কিন্তু ভেতরে যে আশ্রয়কেন্দ্রগুলো আছে তার সমানুপাতিকভাবে সেই খাবারগুলো পাচ্ছে না।
কিংবা পানির সংকট রয়েছে, বিশুদ্ধ খাবার পানি এবং স্যানিটারির। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, বেগমগঞ্জ, নোয়াখালী। বন্যার খবর জানাতে যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদিক। সাদেক, আপনি তো ফেনীর মহিপালে আছেন, তো ওই এলাকার বন্যার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন? বন্যার পরিস্থিতির আপনিও কিছু দিচ্ছিলেন। এইখানে এই পর্যন্ত পানি ছিল, গতকালকে আমরা দেখেছি, সেটি কিন্তু কমতে কমতে একদম ট্রাঙ্ক রোড পর্যন্ত পেছনে চলে গিয়েছে। তার মানে হচ্ছে বন্যা পরিস্থিতির পানি নামার যে বিষয়টি সেটি কিন্তু অনেকাংশেই হয়েছে, এবং সোনাগাজী থেকে শুরু করে লালপোল থেকে শুরু করে লামিয়া থেকে শুরু করে যেই জায়গাগুলো আছে আমরা দেখেছি যে একদম পানির উপরে ভাসছে, পুরো মহাসড়ক কিন্তু তলিয়ে গেছে, সেই জায়গাগুলোও কিন্তু এখন পানি সরে গেছে। তবে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম যে চট্টগ্রাম রেঞ্জের যে উপপরিচালক দিনামণি শর্মা, তিনি আমাদেরকে বলছেন, এখন আপনিও বলছিলেন সেই কথাটি, যে সুপেয় পানির খুব বেশি সংকট, সুপেয় পানির সংকটটা এখন যে কোনোভাবেই সেটি পূরণ করতে হবে। তারা কিছু কিছু ক্ষেত্রে তারা বলছে, তারা এবং স্বেচ্ছাসেবী রেড ক্রিসেন্ট সহ কয়েকটি সংস্থা কিছু ট্যাবলেট দিয়ে, জীবাণুমুক্ত ট্যাবলেট করে কিছু পানির ব্যবস্থা করছেন, সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। আর খাবারের যে সংকটের কথা তারা বারবার বলছেন যে এই যে আশপাশের এলাকাগুলো আছে, বিশেষ করে সালাউদ্দিন মোড় থেকে শুরু করে লালপোল বা এই যে আশপাশের এলাকাগুলোতে কিন্তু যে আশ্রয়কেন্দ্রগুলো আছে সেখানের মানুষ কিন্তু খাবার পাচ্ছে, কিন্তু দূরবর্তী যে জায়গাগুলো আছে, ছাগলনাইয়া থেকে শুরু করে পরশুরামের প্রত্যন্ত যে গ্রামগুলো, সেখানে যে আশ্রয়কেন্দ্রগুলো আছে সেগুলো কিন্তু খাবার পৌঁছানো হচ্ছে না বলে স্বীকার করেছেন এই ডিএজি, এই উপপরিচালক চট্টগ্রাম রেঞ্জে। উনিও বলেছেন যে যদি এই যে সুসংগঠিত যে বাহিনীগুলো আছে, বিশেষ করে ফায়ার সার্ভিস সহ অন্যান্য বাহিনী, তাদের কাছে যদি এই খাবার পানি এবং খাবার দেওয়া হয়, তারা কিন্তু দুর্গম এলাকায় পৌঁছাতে পারবেন, এমন আহ্বানও তিনি জানিয়েছেন। রাইসুল। দর্শক, এখন যাচ্ছি চাঁদপুরে, সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, আপনার কাছে জানতে চাই, একটু আগে সাদেক বলছিল যে ফেনীতে অনেক জায়গায় হচ্ছে পানি নামা শুরু করেছে, আবার অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, তো চাঁদপুরের বন্যা পরিস্থিতির কি অবস্থা? রাইসুল, আসলে আমি বন্যার পরিস্থিতিটা আমি আসলে এখনো স্বাভাবিক বলতে পারছি না। এই কারণে চাঁদপুরের টানা কয়েকদিনের ভারী বর্ষণে যেটা ছিল জলাবদ্ধতা, সেটা গতকাল রাত থেকে বন্যায় রূপান্তরিত হয়েছে। এর আগে যে বৃষ্টির পানি ছিল, এখন নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লার ফেনী, সেই পানিগুলো এখন চাঁদপুরে প্রবাহমান হয়। চাঁদপুরের যে বৃষ্টির পানি সহ এখন বন্যার পরিস্থিতি কিন্তু ভয়াবহ রূপ নিয়েছে। গতকাল রাত থেকে এই পানি বৃদ্ধি শুরু হয়েছে, সেই পানি প্রবাহ কিন্তু এখনো অব্যাহত রয়েছে। এখন আমি যেই আশ্রয়ণ কেন্দ্র দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে সূচিপাড়া বন্যা আশ্রয়ণ কেন্দ্র। এখানে সকালে ছিল 200 পরিবারের মতন, সেটা বেলা বাড়ার সাথে সাথে এখন প্রায় 5 শতাধিক পরিবার কিন্তু এই আশ্রয়ণ কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। এখনো কিন্তু মানুষ আসছেন, যদিও জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানিয়েছেন যে যারা বন্যা কবলিত মানুষ রয়েছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হচ্ছে, তাদের খাদ্য এবং চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। এই শাহরাস্তি উপজেলা একবারে বলা চলে যে দুর্গম এরিয়াতে, সেখানে এখনো কিন্তু বন্যা মানুষ এখনো পৌঁছতে পারছেন না। সড়কের পাশেই বলা চলে যে হাঁটু পরিমাণ পানি, ভিতরে গলা অব্দি পানি চলে এসেছে। যারা খুব দুর্গম এরিয়া রয়েছে, তাদের খবর এখন আমরা জানতে পারছি না। যদিও সকাল থেকে স্থানীয় যারা স্বেচ্ছাসেবী এবং জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবকরা শুকনো খাবার এবং চিকিৎসা সেবা দিয়ে আসছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই পানি হুট করে বন্যার পানি বেড়ে যাওয়ার কারণে যারা মৎস্য খামারি রয়েছে তারা কিন্তু একেবারে বিপাকে পড়েছেন। শত শত কোটি টাকার লোকসানের কথা আমাদেরকে জানিয়েছেন। তো চাঁদপুরে বন্যা পরিস্থিতির এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, জানছিলাম বন্যার খবর। ফ্যাসিবাদ সরকারকে যারা প্রশ্রয় দিয়েছে তারা এখনো প্রশাসনে আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদের দ্রুত অপসারণ করতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আনসাররা গোলযোগ সৃষ্টি করতে চেয়েছিল, যা মোটেও ভালো লক্ষণ নয়। পরাজিত শক্তি নানা চক্রান্ত করছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। শেখ হাসিনার পালিয়ে যাওয়া এবং পতিত স্বৈরাচারে চলে যাওয়া একটি বড় বিজয় বলেও উল্লেখ করেন। অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা আছে জানিয়ে তিনি বলেন,
তাদের প্রতি প্রত্যাশা অনেক। কবে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্ত, সঠিক অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে, কিন্তু এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন, এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন। এই স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই গত 15 বছর করতে গিয়ে আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, গায়েবী মামলা হয়েছে, সেগুলোকে অবিলম্বে তুলে ফেলতে হবে। 1 সেপ্টেম্বর শুরু হচ্ছে 2025 সালের হজের প্রাথমিক নিবন্ধন। সরকারি ও বেসরকারি দুই মাধ্যমে এই নিবন্ধন কার্যক্রম চলবে 30 নভেম্বর পর্যন্ত। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জারি করা এই সংক্রান্ত পরিপত্রে বলা হয়েছে, পূর্বের কিংবা নতুন প্রাক নিবন্ধন যে কোনো ব্যক্তি 3 লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। এবছরের হজ প্যাকেজ মূল্য সৌদি পর্বের ব্যয় ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে। তবে 2025 সালে সাধারণ হজ প্যাকেজ মূল্য গত বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে। আগামী বছর বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা 1,27,198 জন। এই কোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে। আজ শুভ জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে অশান্ত পৃথিবীতে শান্তি আনতেই শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। এবার জন্মাষ্টমী উৎসবের ব্যয় সীমিত করে বন্যা দুর্গতদের সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠনগুলো। আর সেই সাথে পাপ আর দুর্যোগ থেকে মুক্তি পাবার প্রার্থনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। আবির আহমেদের রিপোর্ট। পুরাণ মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে মথুরায় কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। সেই পুণ্যতিথির স্মরণে পালিত হয় জন্মাষ্টমী। শুভ জন্মাষ্টমী। পৃথিবীতে যখন অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখনই দুষ্টের দমন ও সৃষ্টের পালনের মাধ্যমে ধর্ম রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে ধরণীতে নেমে আসেন। এই অষ্টমী তিথিতে ভগবানের আবির্ভাব ঘটেছিল। তিনি এসে আমাদেরকে যে গীতার বাণী দিয়ে গেছেন, শ্রীমদ্ ভগবত গীতা, এই গীতা সমস্ত মানুষের কল্যাণের কথা বলেছেন। জন্মাষ্টমী উপলক্ষে পূজা অর্চনা এবং নাম কীর্তন সহ বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করতে আসেন সনাতন ধর্মাবলম্বীরা। বিশ্ব শান্তির কামনা করছি, আমাদের দেশ তথা সকল মানুষের যেন শুভ মঙ্গল হয়, সকলের সকল আশা স্বপ্ন যেন পূরণ হয়। হামলা হানাহানি মারামারি এটা যেন ভুলে যায়। আমরা তো পৃথিবীতে 2 দিনের অতিথি, আবার চলে যেতে হবে। সব ধর্মের মানুষকে চলে যেতে হবে। তো আমরা মিলেমিশে যেন পৃথিবীতে ভালোভাবে বাঁচতে পারি। তবে দেশের বিভিন্ন অঞ্চলে জন্মাষ্টমী শোভাযাত্রার অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের ঘোষণা দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন। সেই সাথে বন্যার্তদের জন্য মন্দির থেকে অর্থ উত্তোলন করা হয়, যা সহায়তা হিসাবে দান করা হচ্ছে বন্যা কবলিত এলাকায়। অনেক কিছু আমরা কাটছাট করে করছি বন্যার্থের জন্য। আমাদের এখান থেকে বেশিরভাগ অংশ 80% আমরা বন্যার্থের জন্য আমরা দানটা করব। বন্যায় যা হচ্ছে এটার জন্য আমাদের উই আর রিয়েলি স্যাড, আমাদের অনেক খারাপ লাগতেছে। এন্ড আমরা যতটুকু পারছি আমরা হেল্প করছি, সবাই মিলে হেল্প করছি। পূজা অর্চনা ও বিশেষ প্রার্থনা হচ্ছে মন্দিরে মন্দিরে, যাতে দুর্যোগ দুর্বিপাক থেকে মুক্তি পায় মানুষ। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। কারখানায় ফোন নিয়ে প্রবেশের অনুমতি সহ কয়েকটি দাবিতে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছে ডংলিয়ন কারখানার শ্রমিকরা। এ সময় সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা জানায়, সকালে ওই কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে ফোন নিয়ে কারখানায় প্রবেশের অনুমতি, শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার বন্ধ সহ কয়েকটি দাবি জানান। পরে তারা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। এ সময় কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেন। এক পর্যায়ে শ্রমিকরা নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে। অবরোধের ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপাশে তৈরি হয় তীব্র যানজটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরে আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।